দৈনিক আমার দেশ থেকে পাঠ করছি সম্পাদকীয় বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার কাহিনী। লিখেছেন আব্দুল লতিফ মাসুম। 25শে ফেব্রুয়ারি 2009 বাংলাদেশ জাতিরাষ্ট্রের ইতিহাসে একটি মর্মান্তিক দিন, একটি রক্তাক্ত অধ্যায় রচিত হয়েছিল এই দিনে। শুধু রক্ত ও অশ্রুর মাঝে সীমিত ছিল না এই দুর্ভাগ্যের সময়টি। সময়ের প্রভাবে ধীরে ধীরে মিথ্যা অপসৃত হয়েছে আর সত্য হয়েছে উদ্ভাসিত। এখন এটা স্পষ্টই প্রমাণিত, এটা ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত আমাদের সর্বাত্মক সমর্থন দিয়েছিল, আর সেটি ছিল ভারতের দীর্ঘদিনের শত্রু পাকিস্তানকে নিঃশেষ করে দেওয়ার নীল নকশার অংশ। 1947 সালের ভারত বিভক্তি ছিল অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা পুরুষদের স্বপ্নের বিপরীত চিত্র। মহাভারতের কথা শুধু তাদের ধর্মগ্রন্থেই ছিল না, পণ্ডিত জওহরলাল নেহেরুর ধ্যান ধারণায়ও ছিল। অনিবার্যভাবে যখন পাকিস্তানকে মেনে নিতে তারা বাধ্য হয়েছিল, তখন থেকে পাকিস্তান বিরোধী রণকৌশলেরও জন্ম হয়েছিল। পাকিস্তান ছিল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক অসম্ভব রাষ্ট্র, যাকে ইংরেজিতে বলে ইম্পসিবল স্টেট। হাজার মাইলের ব্যবধানে শুধু ভ্রাতৃত্বের বন্ধনে যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল, সেই ভ্রাতৃত্বকেই তারা করেছে অপমান। দীর্ঘ 23 বছরের অন্যায়, অবিচার ও বৈষম্য দ্বারা তারা যখন ভ্রাতৃত্বের বন্ধনকে অগ্রাহ্য করেছে, তখন স্বাভাবিকভাবেই তাদের বিরোধীরা তার সুযোগ নিয়েছে। বিস্ময়ের ব্যাপার, 1971 সালে লাখো প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হলো, শিগগিরই তা ভারতের সম্প্রদায়বাদের জাতাকলে পতিত হলো। 1975 সালের মধ্যে আগস্টের ঘটনাবলী ভারতের সৃষ্ট রাজনৈতিক সমীকরণের বাইরে নিক্ষেপ করে বাংলাদেশকে। সেখান থেকেই দিল্লির শাসকরা ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। বাংলাদেশকে 1975 সালের 3 নভেম্বর একটি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। শান্তির নামে অশান্তি বাহিনী সৃষ্টি করা হয়। অবশেষে এদেশের স্বাধীনতা স্বাতন্ত্র্যের প্রবক্তা পুরুষ জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়। 1996 সালের ভ্রাতৃত্বের দ্বন্দ্ব ভারতের মিত্রদের ক্ষমতায় আসীন হওয়ার সুযোগ করে দেয়। ষড়যন্ত্র অব্যাহত থাকে। 1 থেকে 11 ঘটনাবলী ঘটে তাদেরই পরিকল্পিত ষড়যন্ত্রের পথ বেয়ে। অনেক ষড়যন্ত্র, অনেক নীল নকশার পরও যখন তারা নিশ্চিত হয় সেনাবাহিনী এবং সেনাবাহিনী তখনও নিরঙ্কুশভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের ধারক ও বাহক, তখন তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার সুদূর প্রসারী নীল নকশা প্রণয়ন করে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার সামরিক ষড়যন্ত্র এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার রাজনৈতিক ষড়যন্ত্র সমানতালে এগিয়ে চলে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের তথাকথিত বিজয় ছিল পূর্ব নির্ধারিত এবং অভিনব। মাহমুদুর রহমান ও ইয়াহিয়া আখতারের পৃথক পৃথক গবেষণায় এবং গ্রন্থনায় এটি প্রমাণিত হয়েছে। লন্ডনের দ্য ইকোনমিস্টের ভাষায় এটি ছিল বস্তা বস্তা ভারতীয় টাকা ও পরিকল্পিত কৌশলের বিজয়। সরকারে আসীন হওয়ার পর তাদের চোখ নিপতিত হয় সেনাবাহিনীর দিকে। আওয়ামী লীগ সেনাবাহিনীতে শুদ্ধাচার চালিয়ে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির প্রতি আনুগত্যশীল অফিসারদেরকে প্রাথমিকভাবে বিডিআরে পদায়ন করে। পরে সেখানে জমায়েত দেশপ্রেমিক অফিসারদেরকে সমূলে নির্মূল করার পরিকল্পনা নেয়। এতদিনে ঘটনাবলী প্রকাশিত হচ্ছে প্রামাণ্য প্রতিবেদনে। বিশেষ করে 5 আগস্টের অভ্যুত্থান তথা শেখ হাসিনার পলায়নের পর অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। একটি অনুসন্ধানে 25 ফেব্রুয়ারির আনুপূর্বিক ঘটনার বিবরণ জানা যায়। এতে বলা হয়, ভারতের কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ভারতীয় কিলার গ্রুপটিকে 25 ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। এজন্য ফ্লাইটটি 2 ঘন্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন। পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবিলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল ময়নু আহমেদ। হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না।
অনুসন্ধানে আরো জানা যায়, বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজিলে জেনারেল ময়নুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা না মেলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশনের প্রধান করা হয়েছে বিডিআরের বর্তমান বিজিবি সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে। এই সেই ফজলুর রহমান যিনি বিডিআরের মহাপরিচালক থাকাকালে বড়াই বাড়ির বীরত্বব্যঞ্জক ঘটনাটি ঘটে। রাষ্ট্র তাকে পুরস্কৃত না করে তিরস্কৃত করে, তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান ময়নু আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে 19 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। ময়নু আহমেদ পিলখানা হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের সময় ও হত্যাকাণ্ডের আগে পরে হওয়া অপরাধের স্বরূপ উদ্ঘাটন, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা বা ঘটনার সহায়তাকারী দেশি বিদেশি ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান ও দোষীদের চিহ্নিত করবে তদন্ত কমিশন। এই কমিশন বাংলাদেশের যে কোনো স্থান পরিদর্শন এবং সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে। কমিশন প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। বিডিআর বিদ্রোহটি এমন সময় ঘটানো হয় যখন শেখ হাসিনা সবেমাত্র মসনদে আহরণ করেছেন। পর্যবেক্ষক মহল মনে করে সে সময় সেনাপ্রধান ময়নু আহমেদ না থাকলে অথবা ঘটনাটি আরো 2-1 মাস পরে ঘটলে হাসিনা সরকারের পতন হতে পারত। একজন ময়নু আহমেদ দিল্লির সঙ্গে বোঝাপড়ার পর দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হওয়া অসম্ভব ছিল। স্মরণ করা যেতে পারে, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে লিখেছেন, তিনি ময়নু আহমেদকে নিশ্চিত করেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার কিছু হবে না। 1 থেকে 11 লেখক মহিউদ্দিন আহমেদ তাকে একথা জিজ্ঞাসা করলে তিনি মনে করতে পারছেন না বলে কথাটি এড়িয়ে যান। গৌরবময় জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তিনি সুবিধা পেয়ে মুখ খুলেছেন। সেই নাটকীয় কায়দায় তিনি এখন বলেছেন, যাহা এতদিন বলিতে পারি নাই। ময়নু আহমেদ এখন স্বীকার করেছেন, বিডিআর গেটে সেনাবাহিনী পাঠানোর পরও শেখ হাসিনার অনুমতি পাওয়া যায়নি। তার ভাষায়, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলে তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। সাবেক সেনাপ্রধান জানান, 11টা 45 মিনিটের দিকে PSO AFD প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ তাকে জানান, সরকার রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করছে, কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাই সরকার আদেশ করেছিল সেনাবাহিনী সদস্যদের দৃষ্টির আড়ালে চলে যেতে হবে। অন্তত 2 কিলোমিটার উত্তরে চলে যাওয়ার জন্য বলা হয়। সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। তার এই সাফাই গ্রহণযোগ্য নয়। সত্য এই যে তিনি 1/11 থেকে যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, বিডিআর রক্তপাতে তিনি তার বিশ্বস্ততার ধারাবাহিকতা রক্ষা করেছিলেন মাত্র। এই রক্তক্ষরণের পরে সেনাবাহিনীর মধ্যে যে তীব্র ক্ষোভ সঞ্চারিত হয়, সেটিকে তার তত্ত্বাবধানে প্রশমিত হতে না দিয়ে তিনি শেখ হাসিনাকে ক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের সামনে হাজির করেন। শেখ হাসিনা স্বভাবসুলভ ভাষায় মিটে কথা বলে বিটে ছাড়ার ব্যবস্থা করেন। ওই অনুষ্ঠানে যে কর্মকর্তারা তাদের রাগ, দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন, তাদের সবাইকে ধীরে সুস্থে ক্রমে ক্রমে শাস্তি দেওয়া হয়। সকলকে চাকরিচ্যুত করা হয়, এমনকি তাদের নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়। এভাবে প্রাথমিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর বিশ্বাসী ও দেশপ্রেমিক অংশকে নিঃশেষ করে দেওয়া হয়। পরবর্তী কার্যক্রমের মাধ্যমে কৌশলে সেনাবাহিনীকে ভারত বিরোধী মুক্ত করা হয়।
15 বছর ধরে যাদের মধ্যে ইমানের চিহ্ন দেখা গেছে, দেশপ্রেমের চেতনা অবশিষ্ট রয়েছে, এই লোকদের বের করে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের পূর্ব মুহূর্তে সশস্ত্র বাহিনীতে তাদের বিশ্বস্ততারই নেতৃত্ব দিচ্ছিল। শেষ মুহূর্তে তারা দেশপ্রেম ও মানবিকতার দ্বারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান অবশেষ উদ্ধারকারী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অনেক সীমাবদ্ধতা ও পারিপার্শ্বিকতার ঊর্ধ্বে উঠে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, সেজন্য তারা জাতির কৃতজ্ঞতা দাবি করতে পারে। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর বিশ্বস্ত অংশ বিধ্বস্ত হয়েছে। পরবর্তীকালে বিদ্রোহের অভিযোগে 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও 25 জন বিদ্রোহে জড়িত থাকার কারণে 3 থেকে 10 বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত 227 জনকে খালাসও দিয়েছিল। দেশের সব সীমান্তে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তার বিপরীতে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। এর মানে বিডিআর প্রতিষ্ঠান হিসেবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নতুন নামে নতুন ধামে কাজ শুরু করলেও সেই চেতনা, সেই স্বাধীনতার দৃঢ়তা আর কখনো ফিরে আসেনি। বড়াইবাড়ির বীরেরা এখন প্রতিদিন বাংলাদেশের নাগরিকদের মৃত্যু দেখে দেখে গুনে গুনে দিনাতিপাত করছে। সব মিলিয়ে বিডিআর হত্যাকাণ্ডের ফলাফল এই যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। সে ক্ষতি কাটিয়ে ওঠা আজও সম্ভব হয়নি। যারা এভাবে সীমান্তে এবং সেনা ছাউনিতে রক্ত ঝরিয়েছে, পরদেশের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তাদের ক্ষমা নেই। বাংলাদেশের কোটি কোটি মানুষের একটাই দাবি, বিডিআর হত্যাকাণ্ড 2009 থেকে গণহত্যা 2024 পর্যন্ত দেশে যে অগণিত মানুষ হাসিনার অন্যায় আদেশে মৃত্যুবরণ করেছে, তার বিচার করতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন আদালতে বিভিন্ন পর্যায়ে এই গণহত্যার বিষয়টি স্বীকৃত হয়েছে। জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘন ও এই গণহত্যার জন্য শেখ হাসিনাকে চিহ্নিত করা হয়েছে। দাবি উঠেছে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের। সুতরাং মানবাধিকার বিরুদ্ধে অপরাধের জন্য, রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার জন্য দেশে এবং বিদেশে তার বিচার নিশ্চিত করতে হবে। কারণ বিচার স্বাধীনতাকে নিশ্চিত করে। আজ বিচার না করলে কালও বিচার হবে না।